আজকে আমাদের ক্লাস শুরু করার আগে কিছু কোশ্চেনের আনসার আমরা নিব, তারপরে আমাদের মূল ক্লাস শুরু হবে। ঠিক আছে? এই যে আমি কিন্তু ফটোশপটাকে রিস্টার্ট দিয়ে নিয়েছি, কারণ একটা লম্বা সময় যখন ফটোশপে কাজ করি, ফটোশপের যে মেমোরি আস্তে আস্তে ফিল আপ হতে থাকে, একটা পর্যায়ে কিন্তু পিসি স্লো হয় এবং হঠাৎ করে দেখবেন একটা কমান্ড দিয়েছেন, হঠাৎ করে ফটোশপ ভ্যানিশ হয়ে গেছে। তো ওই কমান্ড দেওয়া, আপনি যে কিছু কিছু কাজ তৈরি করলেন, এই যে কষ্ট করে সেভ দেন নাই, সব কিছু চলে যাবে একসাথে। এই জন্য একটা লম্বা সময় যখন আপনি অনেক ফাইল নিয়ে কাজ করবেন, একটু সেভ দিয়ে বেরিয়ে এসে ফটোশপটাকে বন্ধ করে, মানে এক্সিট দিয়ে আবার রান করেন, তাহলে ফটোশপটা একেবারে ফ্রেশ হয়ে থাকে। আগের রেকর্ডের যে মেমোরি ফটোশপ এখন আর তো নাই, নাকি এখন কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, নাকি কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে, কিছুই তো হবে না, তাই না? এই আর কি। তো চলেন আমরা আমাদের কাজ শুরু করি। তো একটা কোশ্চেন ছিল যে শেপ যখন আমরা এখান থেকে নিচ্ছি, কাস্টম শেপ বা যে কোনো শেপ, শেপ লেয়ার হিসেবে ড্র করার সাথে সাথে কালারের পাশাপাশি স্ট্রোক আসতেছে, অথবা স্ট্রোক খালি খালি আসতেছে, দুইটা কোশ্চেন কিন্তু। তো ড্র করার সাথে সাথে কালার এই ফিল আসে কোত্থেকে? মূলত বাই ডিফল্ট যে কালারটা চুজ করা আছে সেটা আসে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি শেপ লেয়ারের ঠিক পাশের অপশনটা ফিল। ওখানেও যদি ওই কালারটা চুজ করা থাকে, তাহলে ওই কালারটাই কিন্তু ফিল হবে। এখানে কালার উপর ডিপেন্ড করে কিন্তু কালার অ্যাকচুয়ালি আসে না। বুঝতেছেন সবাই কথা? ওকে। কথা হচ্ছে যে এখানের পাশের অপশনের নাম কি? স্ট্রোক। তাহলে ওখানে দেখেন একটা ক্রস দেওয়া আছে, তার মানে কালারটা আসতেছে না। যাদের দেয়া নাই, যাদের কালার নেওয়া আছে এখান থেকে, তাহলে তাদের তো অবশ্যই স্ট্রোক আসবে। এই দেখেন, ড্র করতেছেন, স্ট্রোক এখন হাজির। এখন চিন্তা করতেছেন যে ফিল নাই, স্ট্রোক আসে, খালি খালি স্ট্রোক আসে, তার মানে ওই ফিল না থাকার কারণে। এখন আপনি যদি মনে করেন ফিলও আসে না, স্ট্রোক আসে না, তার মানে শেপ ড্র হচ্ছে, তার মানে কি এটা পাথ হিসাবে আছে? না, শেপই আছে, কিন্তু ফিল স্ট্রোক না থাকার কারণে কিছুই দেখতেছেন না। আপনাকে মিনিমাম শেপ প্ল্যান নিলে কোনো একটাতে টাচ করা থাকতে হবে। তারপর স্যার ফিল নাও আবার যখন ওইখানে স্যার বক্সে ক্লিক করি লেয়ারে গিয়ে তখন স্যার এটা গ্রেডিয়েন্ট অপশন আছে, কোনো স্যার কালার কোনো অপশন আসে না। এখানে ডাবল ক্লিক করলে জি স্যার, এখানে ডাবল ক্লিক করলে এটা আসে না। একবারে ইয়া আর ওইখানে উপর থেকে দিয়ে স্যার ফিল শেষ করতে গ্রেডিয়েন্ট অপশন তো আসার কথা না। এখানে তো ডাবল ক্লিকের ব্যাপারটা হচ্ছে এই যে আসে। এটাতে, হ্যাঁ এটাতে ডাবল ক্লিক করলে কালারটা আসে না। কোথায়? থাম্বনেলের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে এরকম এরকম আসে? এর কিছুই আসে না, এগুলো এই প্লেটটাই আসে না। একটা ছবি আছে, আসে যে। তাহলে আবার আবার রেকর্ড করে নিয়ে আসতে হ্যাঁ হবে। হ্যাঁ, বলছিলাম না, সবসময় মনে রাখতে ভুলে হবে। গেছে এটা নিয়ে আসতে হবে। এটা একটু খেয়াল রাখলে ভালো হবে। জি সবার জন্য বলতেছি, একটা হঠাৎ করে জিনিস আসে, তো জিনিসটা কি আসে আমাকে দেখলে আমি মানে আনসার করতে জি সুবিধা স্যার, হয় আর কি। আমারটা এখন তো বুঝতে আসছে। আশা করি আপনারা এটা খেয়াল রাখবেন, যে যখন শেপটা ড্র করতেছেন সবাই খেয়াল রাখবেন যে অ্যাকচুয়ালি ফিল আসতেছে কিনা, নাকি সাথে স্ট্রোকও আসে। তাহলে আসলে তো আপনি বুঝতে পারেন যে কি করতে হবে। যদি গ্রেডিয়েন্ট আসেও, তাহলে এখান থেকে গ্রেডিয়েন্ট চুজ করা হয়তো বা এই জন্য আসতেছে। যদি এখানে না করা থাকে, তাহলে ফিল এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা থাকতে পারে, তখন ডাবল ক্লিক করলে সেটা আসবে। এরকম আসে স্যার, এটা ডাবল ক্লিক করে এটা আসে। জি স্যার। ডাবল ক্লিক তো করতে স্যার আমারও আসে এটা। এটা না, এই সাদা কালো আসে, একটাই সাদা কালোর শুধু মধ্যে। সাদা কালো আসে বসে থাকে। সাদা কালো হিসাবে বোঝা থাকে এটা। আমরা স্যার এপেক্স নিলে যে যতগুলো ফাংশন আছে এরকম অনেকগুলো ফাংশন আছে। আমাকে ওইটা একটা ফুটেজ দেখাতে হবে ছোট করে। আমি এরকম তো নিয়ে আসবো না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নও আছে, বিভিন্ন ধরনের প্যাটার্নও আছে। এগুলো আসলে আমরা কখনোই নিই না, অলওয়েজ আমরা এখান থেকে চুজ করি শেপ লেয়ারের যে চুজ অপশনটা, তার পাশের অপশনটা আমরা অলওয়েজ কি চুজ করি? ফিল চুজ করি, ফিল, অলওয়েজ ফিল চুজ করি। ঠিক আছে? এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে শেপ লেয়ার বা স্ট্রোক, শেপ লেয়ার বন্ধ মানে ফিল বন্ধ, অথবা এখান থেকে স্ট্রোক আপনি অন করলেন, যে স্ট্রোকটা আসে এই স্ট্রোকটা কিন্তু প্লেন স্ট্রোক বা সলিড স্ট্রোক বলতে পারেন। ওটা আসে, স্ট্রোকের মধ্যে বেশ কয়েকটা স্টাইল আছে, এখানে দেখতে পাচ্ছেন ড্যাশ লাইন, এরকম ড্যাশ লাইন স্ট্রোক কখনো আমাদের প্রয়োজন হয়, কখনো ডট লাইন প্রয়োজন হয়, এই যে ডট লাইন স্ট্রোক। ঠিক আছে? এখন বলতে পারেন ডট লাইনটা যদি আরো মোটা করতে চাই, কোথায় করবো? তাহলে স্ট্রোকের উইথ এখান থেকে বাড়াই নিলে হবে, হিউজ মোটা হবে। ঠিক আছে? এই যে আউট ডকুমেন্ট আউট আনি দিলে স্যার বাইরে বাইরে তো এটা আসলে বাই ডিফল্ট আসতেছে। হ্যাঁ, এটা আউটসাইড বা ইনসাইড কোনো অপশন নাই ওভাবে। তারপরে আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন। ঠিক আছে? এগুলো তেমন একটা কাজে লাগে না, সলিড এই যে এরকম ঘাটাঘাটি করে দেখতে পারেন, কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগে না। এই জন্য আমরা প্লেন স্ট্রোকটাও ব্যবহার করি না এখান থেকে, কারণ আমরা ব্যবহার করি এফএক্স থেকে বেশিরভাগ ক্ষেত্রে। এফএক্স এর স্ট্রোকটা মানে অনেক বেশি ইজি আমাদের জন্য, যখন তখন আমরা মডিফাই এডিট করতে পারি, লেয়ারের মধ্যে একটা ইয়ে থাকে। যেমন ধরেন আপনি কাজ শেষে বেরোয় আসছেন, আপনি অন্য কোনো শেপে কাজ করতেছেন, ফিল বন্ধ, স্ট্রোক বন্ধ, ফিল অন, অন্য কোনো শেপ লেয়ারে কাজ করতেছেন, মনে করেন করতেছেন, হঠাৎ ভাবতেছেন এটা স্ট্রোকটা দরকার নাই, ফিল দরকার আছে, তাহলে আপনি এখানে কিভাবে এডিট করবেন? ডাবল ক্লিক করলে তো সেটা কালার চুজ করতে দিবে, কালার আসবে না কেন? ফিল তো ওখান থেকে বন্ধ করা আছে, তাহলে আপনি কোন অপশন থেকে এডিট করবেন? পুনরায় এডিটের তো প্রয়োজন লাগতে পারে আমাদের, তাই না? তো ওই ঘুরে ফিরে এখানকার যে কোনো একটা টুলে যেতে হবে, দেন অপশন বাই অপশনগুলো অ্যাক্টিভ হবে, দেন আপনাকে ফিল অন করতে হবে, বা ফিল চাইলে ফিল, তারপরে স্ট্রোক বন্ধ করতে চাইলে স্ট্রোক বন্ধ, কাজ শেষ। বাইরে বন্ধ করতে হবে। বাই ডিফল্ট বলতে আপনার কাজের শুরুতে আপনি
অবশ্যই নজর রাখেন এখানে সে প্লেয়ার আছে কিনা। হ্যাঁ, নজর রাখছি। ফিল নজর রাখলাম যে নাই তো লাগবে, স্ট্রোক দেখলাম আছে দরকার নেই, বন্ধ করে রাখলাম, এখন আর আসবে না। মানে শুরুতে আমাদেরকে একটা সেটিংসে নজর রাখতে হবে, সেটিংস ওকে করে দেন আমরা কাজ করবো, তাহলে এটা আর সমস্যা নেই। মনে থাকবে, এই অবস্থায় সেটিং সেভ করার অপশনটা কোথায়? সেটিংস তো সেভ করা যায় না, সেটিংস হচ্ছে লাস্ট যা করবে সে মনে রাখবে। ফটোশপ তো এটা সবসময় মনে রাখতেছে, ফটোশপ অলওয়েজ লাস্ট যে কমান্ডগুলো আমরা দেই সেটা মনে রাখতেছে সে। আর কোনো কোয়েশ্চেন আছে? নাই। আরেকটা কোয়েশ্চেনের আনসার দিই, সেটা আপনাদের খুবই প্রয়োজনীয়। শেপ লেয়ার আপনি মনে করেন পারফেক্ট শেপ ড্র করছেন, শিফট ধরে আবার একটা পারফেক্ট শেপ ড্র করা লাগবে, তাহলে কি ধরবেন? আবারও শিফট, আবারও শিফট। কিন্তু সমস্যাটা যে জায়গায় বাঁধে, শেপ লেয়ার যদি কোনো একটা ড্র করেন, পরবর্তীতে আবারও শেপ লেয়ার ড্র করা লাগে, সেটাও যদি পারফেক্ট হয়, তাহলে আমরা কিন্তু শিফটটা আগে ধরি। মনে আছে সবার? নাকি এটা শিফট পরে ধরে? ড্র করতেছি, ও শিফট ধরতে হবে, ধরলাম না। আমরা কি করি? শিফট আগে ধরি না? শেপ লেয়ার ড্র করা থাকলে ঠিক ইমিডিয়েট যদি আপনি আরো একটা শেপ লেয়ার পারফেক্ট ড্র করতে চান, আগেই শিফট ধরে যখন ড্র করবেন, নতুন করে কিন্তু লেয়ার জেনারেট হবে না, ওই একই লেয়ারে মার্জ হয়ে যাবে। তাহলে কিন্তু এটা মহাবিপদ, পরে আপনি নাড়াচাড়া করতে পারবেন না। কালার চুজ করতে গেলে উভয় লেয়ারের মধ্যে একসাথে কালার চুজ হবে, তাহলে এইটার সমাধান কি? স্যার কন্ট্রোল কি স্যার কপি করা যাবে নাকি? একটু, হ্যাঁ, মানে কন্ট্রোল যে দিয়ে স্যার লেয়ারটা কপি করে দিয়েছে স্যার। লেয়ারের নিতেই তো হয় না, শেপ লেয়ার তো লেয়ার নিতে হয় না। আপনি যদি শত লেয়ার নিয়েন, এখানে লেয়ার নিয়ে রাখছেন, মানে ভয় আছে দেখে লেয়ার নিয়ে রাখছেন, ওই লেয়ারে তো কাজ করবে শিফট ধরলে, আর কাজ করবে না, এই যে দেখেন মার্জ হয়ে যাবে। কি দিয়েছে? ঠিক আছে, এবার বলো। যে শেপ দলে যে বিষয়টা এটা বলছিলেন, আবার প্রথম থেকে বলি, ওকে। আমরা একটা শেপ ড্র করি, এমনি ড্র করতে পারি, লম্বা করে ড্র করলাম, কিন্তু পরের শেপটা আমার মনে হচ্ছে যে পারফেক্ট ভাবে ড্র করতে হবে, দরকার। তাহলে আমরা কি করি? আগে তো শিফটটা ধরি নাকি, যে কোনো কাজের আগে তো শিফটটা ধরি, দেন ড্র করি। কিন্তু শেপ লেয়ার যদি থাকে উপস্থিত, আপনি তখন গেছেন আরেকটা লেয়ার ড্র করতে, পারফেক্ট ভাবে অগ্রিম শিফট ধরলেই অটোমেটিকলি মার্জ হয়। ফটোশপ জানে শেপ লেয়ারের সাথে শেপ লেয়ার যদি আপনি মার্জ করতে চান, এই জন্য শিফট ধরা হয়। তো আমরা কিন্তু আগের তথ্য অনুযায়ী জানি কি যে শিফট আগে ধরতে হয়, যেন আমরা পারফেক্ট শেপ ড্র করতে পারি। এই কাজের জন্য মানে যদি ইমিডিয়েট শিফট ধরতে হয়, আবার সাথে শেপ লেয়ার থাকে, মার্জ হয়ে যাবে, এটা এখন আমরা জেনে গেছি, তাহলে আমরা ড্র করবো কিভাবে? তাহলে আমার তো পারফেক্ট শেপ ড্র করা লাগবে। দুইটা অপশন, একটা পর অপশন হচ্ছে একটা লেয়ার ক্রিয়েট করে, ভাই যে কোশ্চেন করছে, একটা লেয়ার ক্রিয়েট করে দেন শিফটে ড্র করে, তাহলে কোনো প্রবলেম নাই। এটা এটার মতো আছে, এটা এটার মতো আছে। আরেকটা ওয়ে বলছিলাম, দুইটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি ড্র করা অবস্থায় পরে গিয়ে শিফট করতে হবে, দেন আর অ্যাডজাস্ট হবে না। ড্র করা অবস্থায় যদি শেপ লেয়ার থাকে, ড্র করা অবস্থায় পরে গিয়ে শিফট ধরবেন, তো পরে শিফট দিলে তো পারফেক্ট হচ্ছেই। ঠিক আছে, এই দেখেন। এই সমস্যাটা কি প্রথম শেপটা যদি শিফট না ধরে করি তাহলে? না, প্রথম শেপটা শেপ লেয়ার হইলে হবে, সেটা আপনি শিফট ধরে করেন, লম্বা করে করেন, চ্যাপটা করে করেন, কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে পরেরটা যদি পারফেক্ট করতে চান, শিফট তো সাধারণত আমরা আগে ধরি, কিন্তু পরেরটা যদি দেখেন আপনি লেয়ারের মধ্যে শেপ লেয়ার বসে আছে, তাহলে আপনি যদি অগ্রিম শিফট ধরেন, তাহলে ফটোশপ মনে করতেছে আপনি দুইটা লেয়ারকে একত্র করতে যাচ্ছেন, কিন্তু আমরা তো সেটা চাই না, আমরা চাই আলাদা হোক। তাহলে আমরা শিফটও ধরতে চাই, পারফেক্টও করতে চাই, আবার আলাদা রাখতে চাই। তাহলে ড্র করব, পারফেক্ট করব পরে, এই যে দেন ক্লিক আগে ছাড়বো, পরে কিবোর্ড, কাজ শেষ। মনে থাকবে আশা করি। এই সমস্যাটা আসলে আমি বলছিলাম যে আপনাদের হইলে দেখাইতাম, এটা অগ্রিম দেখাই দিচ্ছে আর কি। সমস্যা হইলে দেখাইলে মনে থাকবে। বলছি স্যার, এই সমস্যাটাতে ভুগছি অনেক। বুঝছেন না? তো এগুলো বলতেছেন না কেউ? আমি গত ক্লাসে ভাবছি এটা দেখাই দিচ্ছি। লেয়ার আসে না, শুধু এক জায়গায় হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, একেবারে একটু হালকা লাগতেছে নাকি? ওকে, আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটা বেশ বেশ মজা এবং একই টপিকে হবে। আশা করি আজকের ক্লাসটা সহজ হবে অনেক বেশি, কারণ এই সেম টপিকটা গত ক্লাস থেকে আমরা অনেকটা ডিটেলে শিখছি, যেহেতু আজকে আমাদের অনেকটা ইজি হবে। তো পেজটার সাইজ মনে আছে কিনা আপনাদের? আর 320 না 15, 72 8 GB, দুইটা ভাগ করতে পারেন সবাই? এটা মোটামুটি শিখে গেছে না? ভালো হয়েছে। এই জায়গা ধরতে অসুবিধা হচ্ছে? যে ধরতে সমস্যা। একটু সময় লাগে আর কি। যাক, স্যার, আমার সময় কম হয়, আমার মন চাইতেছে নিজের যে এটা নিছি এটা সরে ফেলবো, কিভাবে সরাবো? এই যে নামটার কাছে যে ক্রস আছে সরাই ফেলো। আবার যদি বলে যে না আগের মতোই দেখতে চাই, বলে আসেন প্লিজ, আর না, এইভাবে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অবশ্য ওখান থেকে ঠিক করা যায়, কিন্তু ওখান থেকে আবার যাওয়াটা তো একটা কষ্ট, গিয়ে খুঁজে বের করে অপশন করা। ঠিক আছে, আমরা আবারও করতেছি আর কি। এখন গেছে উপরে, উপরে রাখছি যে এই জন্য উপরে গেছে। তো উপরে গেলে নিচে গেলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এক জায়গায় পেজ থাকলেই হয়েছে। ওকে, ডান। তো এবার আমরা কাজটা শুরু করতেছি, কোনো কোয়েশন থাকলে বলেন। এবার কিন্তু আমরা একদম সেম ডিজাইন করার চেষ্টা করতেছি গত ক্লাসের মতোই,
এরপরে আমরা রিডিজাইনের ব্যাপারে যদি সময় থেকে আজকে কথা হবে আর কি, কিভাবে একটা ডিজাইন সেম করার পরে কিছুটা চেঞ্জ বা মডিফাই যেটাকে বলে করা যায় আর কি। তো যে জিনিসটা মডিফাই করলে হবে কি, ওই জিনিসটা আপনার হবে, আপনি প্রোফাইলে পোস্ট করতে পারবেন, আপনি ওটা সেল করতে পারবেন, আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন, এটা আপনার নিজস্ব অ্যাসেট। আর এখন যেটা করতেছি এটাকে আপনাদের অ্যাসেট হবে, এটা অন্যের একটা কাজ আমরা দেখে দেখে সেম করতেছি যেন আমাদের কাজগুলো ওরকম পারফেক্ট পারফেক্ট হয়। এই তো প্রথমে শেপ লেয়ার নিতেছি, দয়া করে গত ক্লাসের কথাটা মনে রাখেন, সেটা কি, কালারগুলো কেউ আইড্রোপার ইউজ করবেন না, নিজে চেষ্টা করেন না নিতে, ঠিক আছে? হ্যাঁ, সবাই চেষ্টা করছেন, আমি এই ব্যাপারে বলতে চাই না, কারণ গত ক্লাস দেখলাম সবার কাজের কালার অতটা পারফেক্ট হয় না। তো ওইটাই আমি চাইছিলাম যে পারফেক্ট আজকে হবে না, কালকে হবে না, পরশু কিছুটা হবে, এরপরে ইনশাল্লাহ আর আস্তে আস্তে আরও আপডেট হয়। কিন্তু আইড্রোপার দিয়ে অভ্যস্ত হয়ে গেলে হয়তো বা আপনার কাছে এখন পারফেক্ট রং আসবে, কিন্তু নিজস্ব ডিজাইন করার সময় দেখবেন যে আপনি রঙই খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? কন্ট্রোল টি, এই অপশনটাতে গেছেন আপনারা, কেন জন্য এখানে আমরা যাই? হ্যাঁ, এই যে মনে আছে ফ্ল্যাগ বিভিন্ন ধরনের করা যায়, জি জি স্যার। এটা আসলে এগুলো ব্যবহার করুন, হাত দিয়ে করতে যাচ্ছে, এই যে দেখছেন কত মজা, বাস কন্ট্রোল টি এখানে রাখতে দেন। এই বেশি বড় করে ফেলাইছে মনে হচ্ছে না, থাক। আরেকটা হচ্ছে নিচে দিয়ে দিই ছোট করে। ওকে, এরপরে কাজকে বলেন তো লিখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিজাইনের লেখালেখিটা ঠিক করা। আসে লিখতেছি, কিছু তো দেখতেছি না। এখানে লেখা শুরু করার সময় আপনারা একদম ফার্স্ট টাইম যখন লিখবেন একটু খেয়াল রাখবেন, নাম্বার 1 ফন্ট, নাম্বার 2 হচ্ছে এটার স্টাইল, নাম্বার 3 হচ্ছে কি ঠিক স্যার। এটার সাইজ, সাইজ কত সাইজে আছে সেটা অবশ্যই স্মুথ হবে, কোন এলিমেন্ট আপনি লিখতে যাচ্ছেন, কালারটা কি হবে, এটা হচ্ছে একটা বেসিক বিষয়। এই যে টাইপ করার সময় এটা একটা বেসিক বিষয়, কিন্তু অ্যাডভান্স যে বিষয়টা সেটা অবশ্যই দেখতে হবে এই প্যানেলে এসে। দেখি তো আমার এটা অতিরিক্ত বোল্ড হয়ে আছে কিনা, তার মানে এই যে অতিরিক্ত বোল্ড বাঁকা হয়ে আছে কিনা, ইটালিক নিলাম না কিন্তু ইটালিক আছে কেন, তার মানে এখানে হয়তো বা চুজ করা আছে। লিখতেছি ছোট হাতে সবগুলো বড় হাতের আসতেছে, তার মানে এখানে ক্লিক করা আছে, আন্ডারলাইন আছে, বিভিন্ন ধরনের স্ট্রাইক থ্রো আছে, তো এগুলোর জন্য একটা তো ক্লিক না থাকে, এটা হচ্ছে শুরুতে বললাম। এরপরে এখান থেকে লাইন স্পেসিং সেটা অটো আছে কিনা, এটা 0, যেটা লেটার স্পেসিং আমরা বলি, এই যে দেখেন লেটার, প্রত্যেক লেটার থেকে একটা স্পেস তৈরি হবে, এটার ভ্যালু ডিফল্ট কত, 0। এখানে কখনো আমরা এরকম লম্বা করে ফেলি, সেটা আমরা এখানে কত পার্সেন্ট ইউজ করবো, 100, চ্যাপ্টা করে ফেলি 100, এই দুইটা করে হচ্ছে একদম 0। এই ঘরটার কাজ হচ্ছে তার অবস্থান পরিবর্তন, উপরে নেওয়া অথবা নিচে নেওয়া, ঠিক আছে? তো এটা পরিবর্তন তো আমাদের দরকার নেই, কেন করব? পরিবর্তন তো আমরা উপরে নিচে হাত দিয়ে তো নিতে পারি, জি স্যার। ওখান থেকে যেয়ে নিতে হবে না, ঠিক আছে? আর কালারের ব্যাপারটা তো যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি কাজ করবেন ওই ব্যাকগ্রাউন্ডের থেকে একটু ডার্ক দিতেই হবে, না হলে তো আপনার লেখা দেখবেন না, সেম দিলে দেখবেন না। এই সব শেষ করে দেন লেখা শুরু করবেন। আসেন সাইজটা একটু কমাই নিতেছি, ওকে। প্রত্যেকটা লেখা কিন্তু আলাদা লিখতেছে, হ্যাঁ, আমরা গত ক্লাসে কিন্তু আপনাদের বলছি একসাথে লেখার জন্য, কিন্তু এটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রাখা হয়েছে, এই জন্য আলাদাভাবে লিখতে হলো আর কি। এবার আমরা তৈরি করতেছি হচ্ছে 50% ডিসকাউন্ট, এটা কিন্তু একসাথে আবার, ঠিক আছে? ওকে, এটা একটু ঠিক করে ফেলি, একটা একটা ঠিক করে ফেলে কাজ কমে যাবে আর কি, ঠিক আছে? 50% যেটা, এটা একটু বোল্ড হবে, এটা অ্যালাইনমেন্ট হবে সেন্টার, আচ্ছা। তারপরে হচ্ছে এটা কালার হবে, আমারটা থেকে আমি কপি করলাম। তারপরে ডিসকাউন্ট, এটা বেশ ছোট হবে, আমরা এখান থেকে ছোট করি, সাইজ একটু স্পেসিং কমবে। যারা এটা ধরে করতে পারেন না তাহলে তারা নাম্বারটা সিলেক্ট করে আপ এরো, ডাউন এরো, এরো সবাই চিনেন তো, বাহ, এটা তো খুবই ভালো, 75। এই ডিসকাউন্ট লেখাটা অনেক বেশি লাইট মনে হচ্ছে, বোল্ড 50%-এর কাছে, এই জন্য আমরা সেমি অপশন থাকলে দিব, ওই যে অলরেডি আছে দিলাম সেমি বোল্ড। এইটা কই পাবো, এ ধরনের শেপ যদি কোথাও খুঁজতে হয় অবশ্যই আমরা এখান থেকেই খুঁজবো প্রথমে, এরপরে নেটে খুঁজবো। তো দেখি কোথায় আছে কিনা, কাছাকাছি কাছাকাছি, এই যে এরকম একটা শেপ পাওয়া গেছে, মোটামুটি চলে, ডান। ক্লিক করে দাও। তো এবার কাজ শেষে বা এখানে আমার মনে হচ্ছে যে এটা যদি একটু এই পাশে আসতে ভালোই হতো, কন্ট্রোল টি ফ্লিপ পর্যন্ত, কন্ট্রোল টি আপনি এভাবে রোটেট করতে পারেন, তো এটা আমরা পরে করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো একটা স্পেসিফিক অংশ মুভ করা লাগে তখন কিভাবে করবেন, পাথ সিলেকশন টুল, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আপনি স্পেসিফিক কোনো একটা অবজেক্ট ধরে এইভাবে সিলেক্ট করে মুভ করতে পারবেন। এই সিলেক্ট করার পরে পাথ সিলেকশন টুলের মাধ্যমে ওটা আপনি কি করতে পারবেন, মুভ করতে পারবেন, এই যে
ধরাটাই হচ্ছে টাফ। সবটা তো ক্লিক হয়ে যায়। হ্যাঁ, সমস্যা হচ্ছে ক্লিক হয়ে যায়, মুভ করা লাগে না যদি কখনো করতে হয়। এই যে কাস্টমাইজ করা যায় ডিরেক্ট সিলেকশন টুলে, সরি পাথ না, ডিরেক্ট সিলেকশন টুলে। এই যে দেখছেন, ধরাটা একটু টাফ, ধরা যায় আর কি, কখনো করতে হয় না। আর যদি কখনো করতে হয় তাহলে দেখাই দিলাম। ফিল হবে না, তাহলে ফিল আমি এখান থেকে না করে দিতেছি। স্ট্রোক হবে, তো এফএক্স থেকে স্ট্রোক সর্বনিম্ন 1 দিলাম, ঠিক আছে। তাহলে আমরা একটু ছোট করে দেই। টোটাল সিলেক্ট গ্রুপ, কন্ট্রোল টি, এই চলবে। আচ্ছা, এখানে আর কি আছে, এই যে অর্ডার নাম, আবার এটা কপি করলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার একদমই আলাদা, এটা বেশ বোল্ড হবে, কন্ট্রোল টি শিফট ধরে এই অর্ডার নাওটা শেপের মধ্যে হবে, খুব বেশি বড় না দরকার কি, চলবে। কালার হচ্ছে শিফট ধরে, প্রচুর আমাদের লেখা ছোট বড় করতে হয়, এটা একটু বড় হবে, কিছুটা সেমি বোল্ড দিতে চাচ্ছি, কালার হচ্ছে হোয়াইট, এই টোটাল প্যাকেজ সিলেক্ট, কন্ট্রোল টি একটু বড় করে দিই, অ্যালাইনমেন্ট অনেকটা পারফেক্ট আছে না, টোটাল সিলেক্ট, এর অবস্থান হচ্ছে এখানে, আমি এটা একদম পারফেক্ট জায়গায় রেখে দিই, ঠিক আছে। এই এটা পরে চাইলে আমরা কিন্তু বড় করতে পারবো, কোনো সুবিধা নাই, এই যে সে সুযোগ আছে। এবার আমাদের আরো একটা টেক্সট লিখতে হবে, এই পাশে দেখতে পাচ্ছি লোগো, তো ওটা লেখা ফেলে এটার মধ্যে, শেষ কাজ কন্ট্রোল টি, ওকে, একদম পারফেক্ট। এটা একটু বোল্ড হবে, সেমি বোল্ড, কালারটা কিন্তু 100% ব্ল্যাক না মনে হচ্ছে আর কি, তবে দেখি ব্ল্যাক দেই, ডিফল্ট কালার ওটা ব্যাকস্পেস দিয়ে রাখলাম। আর কি কাজ, আর হচ্ছে হেলদি, এই যে এটা ফন্টে নিতে হবে, এই ফন্টটা আমাদের কাছে নাই, তাহলে আমরা কি করব, আমরা এই ফন্টটা ইনস্টল করব। তো এই ফন্টটা কিন্তু আপনাদের কাজের যে ফোল্ডার, এটার সাথে এই ফোল্ডারের মধ্যেই দিছি, ফন্টের নাম হচ্ছে ম্যাজিক। তো ম্যাজিক পুরো নাম পড়ার দরকার নেই, শুধু ফন্টের নাম প্রথম 3টা লেটার শুধু পড়লেই হবে, MAG, এটুকু মনে রেখে। তো ডাবল ক্লিক করে ফন্টটা ওপেন করলাম এবং কি করতেছি, ইনস্টল। যদি ইনস্টল করা থাকে তাহলে আপনাকে বলবে রিপ্লেস হবে, আর যদি ইনস্টল করা না থাকে এরকম চোখ বন্ধ করে ইনস্টল হবে। যেমন এখন যদি আবার ইনস্টল করি তাহলে দেখবেন আপনাকে জিজ্ঞেস করবে যে এরকম একটা ফাইল ইনস্টল আছে অলরেডি, রিপ্লেস করবেন কিনা, না করছি তো মাত্র, এটা আর কি। তাহলে নামটা লেটারগুলো মনে আছে তো, হ্যাঁ। তাহলে সিলেক্ট টেক্সট টি, MAG চলে আসছে, সিলেক্ট টেক্সট টি, টি মানে টাইপ টুল আর কি, MAG চলে আসছে, এটাও সিলেক্ট করতে হবে, টি MAG, ওকে চলে আসছে। তো এবার আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে মেবি এই কালার দিতে হবে, দিলাম, কন্ট্রোল টি, ছোট করি, টেক্সটটা অনেক ছোট হবে, দেখি কি অবস্থা এটার, কিছু দেখতেছি না, হ্যাঁ, কন্ট্রোল টি শিফট ধরে ছোট করতে হবে, কন্ট্রোল টি শিফট ধরে ছোট করতে হবে, ওরকম রাখেন, যেভাবে রাখবেন সেভাবে ডিজাইন হবে, মনে রাখেন এটা। টোটাল সিলেক্ট, সরি ভুলে গ্রুপ হয়ে গেছে এটার সাথে, তো এটা একটু লক করে রাখেন। টোটাল সিলেক্ট দেখি নড়ে কিনা, হ্যাঁ না, কন্ট্রোল জি, তো কন্ট্রোল টিতে এবার অনেক বড় অনেক ছোট আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমরা মোটামুটি একটা আন্দাজ করে এখানে রাখলাম, কিন্তু আমাদের দরকার হচ্ছে কিছু টেক্সট। তো গত ক্লাসে আপনাদের এই টেক্সটগুলো লিখতে বলছিলাম, কিন্তু সাথে আমি একটা ফাইল দিয়ে দিয়েছিলাম এই টেক্সটগুলো, নোটপ্যাড ফাইল, ওখান থেকে আপনারা ব্যবহার করবেন। আর যাদের পিসিতে নেট আছে তারা সাথে সাথে নেট থেকে আনতে পারেন। এই টেক্সটগুলোর নাম হচ্ছে ডেমো টেক্সট, এই যে ওয়ার্ল্ডের এত ফেমাস একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে তেমন কোনো মেনু নাই, তেমন কোনো কিছু নাই, তেমন কোনো ফিচার নাই, শুধু গ্রাফিক ডিজাইনার না, ওয়েব ডিজাইনার, ডেভেলপার, প্রোগ্রামার, সকল প্রকার যত বড় ফ্রিল্যান্সিং করে কাজ করে আইটিতে, এমন কেউ নাই যে ওয়েবসাইটটা ওয়ার্ল্ডের মানুষ চিনে না। এবং পৃথিবীর ম্যাক্সিমাম জনপ্রিয়তা বেশি কারণে তারা পৃথিবীর ম্যাক্সিমাম ভাষায় এই ধরনের ডেমো টেক্সট এখানে দেয়, ক্লিক করলে আপনি এরকম ভাষায় পাবেন। তো আমাদের ইংলিশের কিছু ডেমো টেক্সট লাগলে আমরা নিতেছি। বলতে পারেন ডেমো টেক্সট কেন, ডেমো টেক্সট তো যে কোনো টেক্সট হতে পারে, যে আমি টাইপ টুলে ক্লিক করলাম আর হাবি জাবি কিছু ওটা লিখে ফেললাম, এটাও তো ডেমো টেক্সট না, ওটা দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। ওই ডেমো টেক্সটটা একটা সৌন্দর্য আছে,
দেখে হঠাৎ করে যদি আপনি ওইভাবে না পড়েন, ট্রান্সলেট না করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে এইটা যেহেতু রেস্টুরেন্ট রিলেটেড কোনো একটা সোশ্যাল মিডিয়া ব্যানার, তো রেস্টুরেন্টের ওই হেলদি মেনু সম্পর্কে হয়তো কোনো একটা তথ্য বা ইনফরমেশন শেয়ার করে রাখছেন, মানে একদম অথেন্টিক মনে হবে। এই ডেমোটেক্সটা এই জন্য সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে। কারণ আমি কি রেস্টুরেন্টে কোনো কাজ পাইছি, তাহলে আমি ওই রেস্টুরেন্টের হয়ে কিভাবে একটা ওই ফুড সম্পর্কে একটা রিভিউ বা এখানে একটা কি বলে ডিটেলস দিব, কোথেকে দিব? এই জন্য আমি কি করবো, আমি ডিজাইনার, ওটা নিয়ে ভাবার আমার টাইম নেই। আমি কি করব, ওই ডেমো টেক্সট দিয়ে ওই কাজটা কমপ্লিট করবো। তা আসেন আমরা টেক্সট নিয়ে আসলাম। অবশ্যই মনে রাখবেন ডেমো টেক্সট যদি ব্যবহার করেন, সেটা যদি এক লাইনে হয়, তাহলে আপনারা সেটা জাস্ট টাইপ টুলে ক্লিক করে লিখবেন অথবা টাইপ টুলে ক্লিক করে পেস্ট করবেন। যদি একাধিক লাইন হয়, অবশ্যই টাইপ টুলে কি করবেন, এটা এমএস ওয়ার্ডের ভাষায় বললাম টেক্সট বক্স, টেক্সট বক্স। তো কিছুটা লিখে আগে দেখেন, ফন্টের অবস্থা খুব খারাপ, অনেক বড়। তো আমরা মাইরিড ফন্ট নিতেছি MYRID, আমি কিন্তু এখনো পেস্ট করি নাই, করব। একটু ছোট করে নিলাম। ওকে, এবার কন্ট্রোল V চলে আসছে। অল সিলেক্ট, ছোট করতেছি প্রথমে, এত ছোট না। তো আমাদের ডিজাইনে এখানে আসলে এটুকু সাইজ হলেই চলে বা একটু বড়, ঠিক আছে। আর এত লেখার দরকার নেই। কন্ট্রোলে সেন্টার অ্যালাইনমেন্ট, এখানে 2 লাইন হলেই চলবে। টেক্সট বক্স কিন্তু এখান থেকে এই মুহূর্তে বড় চাইলে করা যায়, তাহলে জায়গায় বাড়বে কমবে এরকম আর কি, ঠিক আছে। ওকে, ডান। আর একটু ছোট করে নেই, কাজ শেষ। V, এই যে দেখেন। তো এটা দরকার নাই। তো যতটুকু জায়গা, তার মানে এটা আমি আমি ইচ্ছা করলে আর অনেক বড় করতে পারি। এই জায়গার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এটা আমরা এখানে আনতে পারি, এটাকে চাইলে আমরা আরো বড় করতে পারি। তো আর তো কোনো কাজ নাই, কি করতে হবে আপনার বুঝে গেছেন। এটার উপরে সেই খাবারের ছবিটা এনে বসাতে দেন, একদম রেডি। তারপরে তেমন কোনো কষ্টই করতে হলো না। লাস্ট যেটা করবো আমরা এখন, যেটা আমাদের একজন কোয়েশ্চেন করছিলেন যে ব্যাকগ্রাউন্ড কোথেকে আসে, কিভাবে দেয় পেছনে, এরকম যদি ব্যাকগ্রাউন্ড আমরা দেখি কিভাবে দিব, কোনো টেনশন নাই। আপনি একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে যাবেন এবং সেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিতে পারেন। আর যদি অনলাইন থেকে নিতে চান, আপনি সার্চ দিবেন হচ্ছে, কি লিখবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড সার্চ দেন, রিলেটেড আপনি এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা বসাবো, সেটা নিয়ে আগামী ক্লাসে কথা হবে। আর আজকে আমরা আমাদের এখানে আছে যেহেতু ওইটা ইউজ করতেছি। আমি একদম পেছনে হঠাৎ করে কিভাবে নিয়ে গেলাম, কারণ আমি আগে থেকে কি ওই শেষ লেয়ারটা ক্লিক করে গেছি, ঠিক আছে। এই যে দেখেন, তো এই তো ইরেজার টুলেই ক্লিক, ওকে চলবে। এখান থেকে একটু দিই, হ্যাঁ এই তো চলবে। দেখতেছেন কিনা হালকা হালকা, এখানেও একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমরা আবারও আনতেছি, যেহেতু ওটা কাটা ফেলছি, এই পাশে দিতেছি, এই ক্লিক, ওকে অবশ্যই মুছে ফেলবো। এই পাশ থেকে হালকা করে দিয়ে মুছে দিই, এই যেন একটু হালকা হালকা লাগে। সব মিলে কাজ শেষ। আপনারা অবশ্যই এটা কি PhD ফাইল নিয়ে আসবেন, work 1 PhD ডান, মনে থাকবে। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী বিষয়, সেটা কোনটা, এটা। এই ব্যানারটার প্রথম বিষয় হচ্ছে যে এই ব্যানারটা আমাদের খুব সুন্দর একটা ফন্ট ইনস্টল করা হয়েছে। ফন্টটা আমরা ইনস্টল করবো, অনেক ডিজাইনার এই ফন্টটা ব্যবহার করেন, তো আমরাও করবো। আর এখানে ওভাল শেপের মাধ্যমে ডিজাইনটা তৈরি করা হয়েছে, পেছনে একটা কালার, তো একটা একটা করে করি আস্তে আস্তে। ব্লু কিন্তু একেবারে করা ব্লু না, এটা আসলে ম্যাট ব্লু টাইপের আর কি, কাছাকাছি অনেকটা আশা করি হবে। সরি, আমি এটাতে থাকবো না, আর একটু ডার্ক করতে যাচ্ছি। ডার্ক কালার হচ্ছে এদিকে পাবেন, হ্যাঁ চলবে। আর একটু ডার্ক করতে চাইলে আর না, এখন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে। এই সে ক্লিয়ার কালার হবে, ধরেন কোনটা, প্রথমে আমরা বানাবো হচ্ছে ইমেজের যে অংশটা, সেটা ইমেজের জন্য রাখি। এই যে কতটুকু হইলে চলবে, চলবে ইমেজেরটা অনেকটা এরকমই, ঠিক আছে। তো এবার আমরা ডুপ্লিকেট করে Ctrl+J, তো যে দিয়ে কিন্তু উপরটাতে কাজ করবেন না কেউ, যে দিলে পেছনেটাতে কাজ করবে। সেটা কালার আপনি অরেঞ্জ কালার দেন, সরি অরেঞ্জ কালার দেখতেছেন না, বাট আপনি তো Ctrl+T, এই যে এই যে। এখন মজার বিষয় হচ্ছে এটাতে ড্রপ শুরু দেওয়া হয়েছে, তাহলে আমরা FX থেকে ড্রপ শুরু দেই। আসলে এটাই কপি করি, Ctrl+J, Ctrl+T, এই যে কালার হচ্ছে অরেঞ্জ কালার।
চকচকা কালারটা সবসময় কিন্তু একদম কর্নারে পাবেন। আবারও কন্ট্রোল জে, কন্ট্রোল টি, না বুঝলে বললেন, আবারও কন্ট্রোল জে, একবারে শেষটাতে আছে আমরা এখন, ভিন্ন কালার, কন্ট্রোল টি, এই যে এটা। কিন্তু এটার মধ্যে কোনো এফেক্টস নাই, কিছুই নাই, এটার মধ্যে ফিলও নাই, কি আছে, কম, খুবই কম, 2 1, কন্ট্রোল টি, তো এদিকে থাকলো। আর কোনো কোয়েশ্চেন আছে এ পাশে? না। এখানে শুধু একটা ছবি আনবার পরে মাস্কিং করবো, পরেরটা পরে করতেছি। আসেন টাইপ শুরু করি। কিছুই দেখতেছি না, লেফট অ্যালাইনমেন্ট, একটু সাইজ বড়, কালার হোয়াইট, এই হচ্ছে লোগো। এই লেখা শেষ, আমরা এই ডেমো ট্যাক্স ইউজ করবো বাকিটা। আর প্রথমে আমরা এই মূল লেখাটাকে ঠিক করবো। মূল লেখাটা ঠিক করার জন্য ফন্ট লাগবে, তো এই ফন্ট অলরেডি সাথে দেওয়া আছে, ব্যবস্থা নিয়ম নামে যে ফন্টটা, তো আপনারা একটু বিইবি পর্যন্ত মনে রাখেন, ইনস্টল করতেছে। এবং এই ফন্টে কিন্তু কোনো স্মল লেটার নাই, এই ফন্ট হচ্ছে সব ক্যাপিটাল লেটার, ঠিক আছে। এই ফন্টের দুইটা স্টাইল হয়, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে বোল্ড। তো আমি জানি না এটা কোনটা আছে, সিলেক্ট করলে বলতে পারবো। বিইবি ব্যবস্থা নিয়ম, এটা অ্যাকচুয়ালি রেগুলার ফন্ট আছে, এটার মধ্যে বোল্ডও পাওয়া যায়, ঠিক আছে, নেট থেকে নামাইতে হবে। তো বিজনেস যে রংটা, এটা কিন্তু অনেকটা অরেঞ্জ, মানে ইয়েলো টাইপের, তো আমরা আমাদের এটা থেকে নিই, আমরা যেটা নিছি, ঠিক আছে। একটু বড় হবে কিঞ্চিত, স্পেসিং কমবে, সলিউশন এজেন্সি ওটাও সিলেক্ট, এখানে শুধু স্পেসিং কমলে হবে, বড় করার কিছু নেই। শেষ কাজ, এই লোগোটা একটু ছোট হবে, লোগোর জায়গা খুবই কম বরাদ্দ। এখানে একটা জিনিস দেখেন, রাখতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় কি এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এটা এদিকে যেতে পারে, একটু রাখতে একটু অসুবিধা হচ্ছে। তাহলে কন্ট্রোলার, এটা দাগ এর মতো দেখতে মনে হবে, নিয়ে আসতেছি, এটা অ্যাকচুয়ালি দাগ না, এটার নাম হচ্ছে, গত ক্লাসে বলছিলাম, গাইডস। গাইডস নিয়ে আসলেন, গাইডস নিয়ে আসার পরে বাস এখানে আরাম করে টেক্সট লাগবে, ডেমো, ডেমো টেক্সট তো কাইটা ফেলাইছি। এই যে কন্ট্রোল আর দিলে আসবে, কন্ট্রোল আর, রুলার শো হবে, এবং রুলারে গিয়ে রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ডেমোটেক্সের জন্য কেউ নেটে ঢুকবেন না, আপনারা একবার একটা এমএস ওয়ার্ডের ফাইলে বা কোথাও একটা কপি করে রেখে দিবেন, ওখান থেকে বারবার আনার চেষ্টা করবেন। আর নেটে ঢুকলে কি হয়, নেটে আমাদেরকে ডাকে, যাইতে দেয় না, ঠিক আছে। এটাই হচ্ছে নেটের সবচেয়ে দোষ আর কি, গেছে এটা উপকারের জন্য, দেখবেন আমাদেরকে ডাকে। যাই হোক, আমরা কাজে চলে যাই। টেক্সট বক্সটা কেউ এখন আমরা ফন্টের ইয়েতে যাই না, আমরা আপাতত আমাদের মতো করে দেখতে যতটুকু ভালো লাগে অতটুকু, 3 4 5 6 এগুলোর সংখ্যা দেখতেছি না, কিন্তু আমরা হয়তো দু এক ক্লাসের মধ্যে খুবই হার্ড রেস্ট্রিকশনের মধ্যে যাব, এই সাইজ দেওয়া যাবে না, ওই সাইজ দিয়ে দেওয়া যাবে, এরকম রেস্ট্রিকশন আসতেছে। তাই জন্য আশা করি আপনি খুশি হবেন। নেক্সট চলে যাচ্ছি, কন্ট্রা কাজটা খুবই সুন্দর দেখেন, এখানে একটা শেপের মধ্যে আরো একটা শেপ মাস্কিং করা হয়েছে, জিনিসটা যখন দেখবেন আপনার কাছে মনে হবে এটা এত সহজ কেন। এই অল্পর মধ্যে করতে হবে, কালার কিন্তু ঘুরে ফিরে আমাদের থেকে কালার নিতে হবে, মানে অন্য কোনো জায়গা থেকে নিতে পারবেন না, ঠিক আছে। তো কন্ট্রাকাস্ট লেখাটা নিয়ে নেই, ব্ল্যাক কালার 100%, শিফট, একটু বোল্ড ছাড়া দেখা যাচ্ছে না, বাবা রে বাবা, এটা অনেক সিরিজ। আচ্ছা, কথা হচ্ছে এই আইকনটা বসানোর জন্য আমাদেরকে এই শেপে ক্লিক করতে হবে, দেন হোয়াইট কালারটা শেপ নিব, কন্ট্রোল অল্টার জি, মাস্কিং। সবাই কি বুঝতেছেন? ওই শেপটা মাস্কিং করে দিচ্ছে জাস্ট, আর কিছু। কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল শিফট জি হচ্ছে আনমাস্ক, কন্ট্রোল অল্টার জি মাস্ক, উপরে থাকবে ঠিক তার নিচের লেয়ারে। কমে নাই, আমি একটু অনেক বেশি জুম দিছি, আমার জুমে থাকার কথা ছিল 100%, আমি আছি এই মুহূর্তে 250%। তাহলে একটু জুম তো দিলে এরকম হবে। তবে কারো যদি এরকম হয় যে জুম দিলেও আমি ক্লিয়ার চাই, তাহলে দয়া করে আপনি যখন পেজ নিচ্ছেন, পেজ নেওয়ার সময় এখানে 200 রেজলিউশন করে দেন, পরে আপনি কমাতে পারবেন।
পিসি আবার যদি উইক থাকে তখন আবার বাড়ালে বিপদ হবে আর কি। ঠিক আছে, পিসি যদি কনফিগার ভালো থাকে, মিনিমাম 8 GB র্যাম থাকে, তাহলে আপনি এই দেখতে একটু অসুবিধা যদি বেশি লাগে, তাহলে আপনি পেজটা যখন নিচ্ছেন তখনই 200 নিয়ে নেন। 200-300 রেজলিউশন একদম ফাঁকা দেখবেন আর কি। সারা পর্যন্ত কালার নিয়েছি সাদা। আমি একটু আবার প্রথম থেকে বলি, আমি একটু পরে করছি, এটা আমার ভুলটা হয়েছে। এই এখন ক্লিয়ার, এটা শেপ নিয়েছি সাদা কালার। কোন শেপটার উপরে নিয়েছি ঠিক তার এটার উপরে, উপরে লেয়ারে ধরবো আমরা কন্ট্রোল অল্টার জি, মাস্কিং ঢুকে পড়ছে। এখন ক্লিয়ার? ওকে, কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের মধ্যে আমি একটা অ্যারো খুঁজতেছি, এখানে একটা অ্যারো দেওয়া হয়েছে, কাছাকাছি একটা অ্যারো আছে, এই পারফেক্ট। কালার কিন্তু ব্ল্যাক। বিষয়টা খুবই ছোট, আমি আপনাদের বলতে পারতাম পারবেন খুঁজে নিয়েন, কিন্তু আমি করে দেখাচ্ছি কেন, যেন আপনারা চেষ্টা করেন যে না এটা তো রেকর্ডে আসে। কন্ট্রোল জি, পুরো প্যাকেজ রেডি। এই যে, তো যথেষ্ট জায়গা, এখানে মনে হচ্ছে এটা ওভার শেপ লাগবে, তো আমি এখান থেকে নিয়ে নিই, ওটার এফেক্টস ফেলে দিই, কালার হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে দিই, বাস পিছনে পাঠিয়ে দিলাম, আসেই অলরেডি পিছনে। ছোট করলে ভালো হবে। টি শিফট ধরে দেখছেন কত জায়গা, দেখছেন আমাদের এখানে কত কিছু নিচ্ছে জায়গা, কিন্তু জায়গা দেখে খুশি হওয়ার কারণ নেই, কারণ হচ্ছে মূল টেক্সটটাকে একটু বড় করতে হবে, কিছু করার নেই। এটা তো মূলত ব্যানার হেডলাইন, তো হেডলাইন টেক্সট একটু বড় হলে ভালো লাগবে। যথেষ্ট জায়গা, তারপরে যদি আরেকটু বড় করতে ইচ্ছা করে উপরে জায়গা আছে, বড় করা যাবে হালকা হালকা। ঠিক আছে, মোটামুটি ডান। আর কি কাজ? ছবি, তো একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে আসলাম ছবির জন্য, একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারে। তারপরে আমরা আমাদের ছবি নিয়ে আসতেছি, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ইউজ করা হয়েছে, অল্টার শিফট ধরে পারফেক্ট বড়, দেন মাল্টিপ্লাই, খুবই অপাসিটি কমাই দিব 30%। এটাও মাল্টিপ্লাই করা আছে, কিন্তু এটা আসলে ইমেজটার পেছনে নিলে হবে, কন্ট্রোল লেফট 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 লেফট, এই যে পেছনে নিলে ওই ইমেজটা ধরবে আর কি। কোন ইমেজটা বুঝতে পারছেন, যেটা নিয়ে আসা হয়েছে। ওকে, আর এটার মধ্যে সেই বিখ্যাত ছবি দিয়ে দেন, কন্ট্রোল অল্টার জি। ক্লিয়ার? স্যার এখানে যে শেড ইয়েটা ইউজ করছেন শেডোটা যদি আরেকটু স্যার দেখেন কোন জায়গায়? স্যার শেড প্রথম থেকে যেটা করছিলেন এটা তাহলে এটা আমি একটু প্রথম থেকে দেখাই। এই যে, সবটা করবো না, জাস্ট শুধু আপনাকে ব্যাকগ্রাউন্ডের একটু অংশ দেখাইতেছে। এই যে শেপটা আমি নিলাম, এটা এখানে রাখলাম, তাই তো? এখন এই ড্রপ শুরু দিচ্ছি আমি, এটাতে ইউজ করছেন আর কিছু না। হ্যাঁ, এই যে এটা ইউজ করছি, প্রথম থেকে এটার মধ্যে যে কন্ট্রোল যে দিচ্ছি ডুপ্লিকেট করছে, তার মানে কি এটা শুধু শেপ কপি হয়েছে, সাথে ইফেক্ট হয় নাই? অবশ্যই হয়েছে। তো ওটা কালার আমি ভিন্ন দিচ্ছি, কন্ট্রোল টি, যখন এদিকে আনতেছি অলরেডি কি দেখতে পাচ্ছি। ঠিক আছে, অলরেডি দেখতে পাচ্ছি। ক্লিয়ার হয়েছে এবার? তো চলে আসছি আমাদের আজকের ক্লাসে শেষ কাজ, সেটা হচ্ছে ব্যানার 3। তো ব্যানার 3-তে কি দেখতেছি, এটাও একটা ভিন্ন ক্যাটাগরির ব্যানার। তার মধ্যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো সবাই চেনেন মনে হয়, নাকি চেনেন না? গ্রেডিয়েন্ট টু কালার, এক পাশে হোয়াইট থাকবে আর এক পাশে হচ্ছে ইয়েলো, তো এটা একটু ম্যাটই হলো, আমি এখান থেকে নিতেছি। ঠিক আছে, এইভাবে না, এইভাবে। আর যদি আরো ডার্ক চান, সেটা তো সবাই জানেন, কালার এখান থেকে নিতে হয় এবং এখান থেকে এই যে পারফেক্ট হবে, মনে থাকবে। আর কি ব্যাকগ্রাউন্ড আছে একটা, এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন একটা, এটা এইভাবে ইউজ করা হয়েছে। মাল্টিপ্লাই মুখস্থ দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইরেজার, ক্লিক ওকে। তো এখানে আপনাদের যে 3টা শেপে ছবিটা মাস্কিং করা হয়েছে, এটা আমরা আজকে শিখবো। রাউন্ড রেক্টাঙ্গুলার শেপ, কিন্তু এত রাউন্ড হবে না, একটু কমবে। শিফট ধরে, হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্রোল টি, শিফট ধরবো এই কারণে যেন অ্যাঙ্গেলটা ঠিক থাকে, 45 ডিগ্রিতে রোটেট হচ্ছে। তারপরে এখানে একটা শেপ, তারপরে এখানে একটা শেপ, তারপরে এখানে একটা শেপ, টোটাল 3টা শেপ আমি নিলাম। তো 3টা শেপের মধ্যে যদি আমি একটা ছবি মাস্কিং করতে চাই, খেয়াল করে দেখবেন কোনো না কোনো একটা শেপে তো থাকবো আমরা। দেন ছবি যখন আনবো এবং মাস্কিং করবো, 3টার মধ্যে কিন্তু কখনোই হবে না যেই শেপে আপনি ক্লিক করে থাকবেন এবং ওই শেপে মাস্কিং হবে, কিন্তু আপনার দরকার 3টা শেপের মধ্যে মাস্কিং। দুইটা ওয়ে, একটা ওয়ে হচ্ছে মার্জ করে মাস্কিং করা, আরেকটা হচ্ছে না শেপ লেয়ার মার্জ করবো না, তাহলে সবগুলো শেপ লেয়ারকে রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট বানায় ফেলেন। যদিও একটা লেয়ার, কিন্তু ডাবল ক্লিক করলে ঠিকই 3টা লেয়ার আপনাকে শো করবে। তো আমরা এই মাস্কিং করে মূলত যে কোনো ইমেজ সবগুলো লেয়ারের মধ্যে দিতে পারি। কন্ট্রোল অল্টার জি।
বুঝতেছেন সবাই? Yes, sir. এখন আমি আবার বলেন এই বিগ সেল টেক্সটটা লিখতে পারবেন, নিচে ডেমো টেক্সটটা, নিচে এখানে যে বাই নাও তখন কন্ট্যাক্ট দিছি, লোগো। এবার আমি শুধু আপনাদেরকে 50%টা দেখাই দিতেছি, খেয়াল করেন। যদি এটা আমি জিজ্ঞেস করলে বলতে না তো পারবো, কিন্তু তারপর দেখাই দিতেছি। লিখতেছি, ফন্টের নাম তো জানেন, ব্যবস্থা ফন্ট। তারপর হচ্ছে একটু বড় করতেছি, ফন্ট কিন্তু এটাই, হ্যাঁ 50, এটা একটা। ভালো করে খেয়াল করেন, এই হচ্ছে পার্সেন্টেজটা, এবং এন্টার দিয়ে লিখতেছি অফ, এটা একসাথে। তারপরে এবার আমরা লিখবো হচ্ছে লিমিটেডটা, এটা আবার আপনার সেই ফর্ম মাই রিপোর্ট, ঠিক আছে? এই হচ্ছে তিনটা আলাদা আলাদা আছে। তো 50 ঠিক আছে, একটু বড় করে নেই। আর পার্সেন্টেজটা অফটা মেন কাজ হচ্ছে এটার মধ্যে It's fine. স্পেস কমায় দেওয়া, অফটাকে ছোট করা, বড় বড় রাখা, All this. একটু কমবে, কন্ট্রোল টি, একদম ব্যালেন্স আছে, বাস খাপ। তারপরে হচ্ছে কন্ট্রোল টি, শিফট ধরে, শিফট উপরে তুলে দেন। এটা কালার হবে সাদা, এটা কালার হবে সাদা, এটা কালার হবে ইয়েলো। কোন ইয়েলোটা? আমাদের ডিজাইনে থাকা যে ইয়েলোটা আছে সেটাই, কিন্তু কিছুই দেখতেছি না, কারণ আমরা সবশেষ লেয়ারের মধ্যে শিফট ধরে একটা বক্স ড্র করতেছি। কালার ব্ল্যাক আছে, আর স্ট্রোক তো সাদা, বুঝতে পারছেন। সাদাটা হাইলাইটেড করতে চাইলে ড্রপ শুরু দিতে পারেন, না দিতে চাইলে সমস্যা নেই। আশা করি বুঝে গেছেন এবার। আমরা ডাবল ওয়েব স্যার দিয়ে করতাম, জি, মানে ডাবল স্যার দিয়ে করতাম ওটা। ডাবল সার্কেল দিয়ে করতে ইচ্ছা আপনার, আমার দিন শেষে কাজটা লাগবে, এটা হচ্ছে বড় কথা। এই যে, আশা করি আপনারা পারবেন। একটা ডিজাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে টাইপোগ্রাফি, এবং যে যে যার জন্য করতেছেন, জাস্ট এক মিনিট, যার জন্য করতেছেন কাজটা, মানে যিনি ক্লায়েন্ট, ওনার কিন্তু মেইন ফোকাস থাকে অফারটা, কারণ তার প্রোডাক্টটাতে মানুষ মানে নক দিবে প্রোডাক্টের জন্য, একমাত্র হচ্ছে অফার। তো সবচেয়ে বেশি আই ক্যাচিং থাকতে হয় ওই অফারের অংশটা, যে অফার 50% ডিসকাউন্ট, এই এটা সবসময় ডিজাইন করার সময় যদি তখন ইউনিক ডিজাইন করবো, যেটা আগামী ক্লাসে কথা বলবো, তখন ইনশাল্লাহ পারবেন। বলেন। পিক্সেল লেখাটা এটা মূলত ভালোটা কোশ্চেন করছো, এটার যে ফন্ট আমি একটু লিখে দেখাই, পিক্সেল এটা ফন্ট কিন্তু এই ফন্ট, তাহলে ব্যবস্থা ফন্ট যদি না হয়ে থাকে মাইরিথ ফন্ট হবে, সেটাও না, কিন্তু এটা সর্বোচ্চ বোল্ড দিলাম, এটা হচ্ছে এটা। কিন্তু এটার একটা আর্ট ফন্ট আছে, ইম্প্যাক্ট ফন্টের কথা বলে দিয়েছেন, কিন্তু ইম্প্যাক্ট ফন্ট এটা হচ্ছে অতিরিক্ত লম্বা, মোটা, আর এটাও কিন্তু যায়, এটাও এখানে আমরা যায় দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আরেকটা ফন্ট আছে এই মোটা, আবার একটু চ্যাপ্টা টাইপের, কিন্তু ইচ্ছাকৃত চ্যাপ্টা না, এটা নাম হচ্ছে এরিয়াল ফন্ট, এবং অনেকেই চেনেন এই ফন্টটা, ARIA। এবং এরিয়ালের মধ্যে গোল্ড ব্ল্যাক একটা এক্সট্রা ব্ল্যাক আছে, এটা মূলত পিক্সেল এল এই ফন্টটাতে করা হয়েছে। এখন আপনারা যদি কেউ এটা বোল্ড করেন, আমি না করবো না, এটা দিয়ে করলে না করবো না, এটা দিয়ে করলে না করবো না, আমার দরকার শুধু অ্যালাইনমেন্ট, ঠিক আছে? তবে টাইমস টু রোমান এখানে ব্যবহার করেন না, কারণ টাইমস টু রোমান এখানে কোথাও ব্যবহার করা হয় নাই। আশা করি করতে পারবেন সবাই। তো এই হচ্ছে ব্যাপার। আর আরো কয়েকটা ব্যাপার আলাপ করবো আজকে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন, যেটা আমাদের আজকে ক্লাসে সম্ভব হচ্ছে না। আর কিছু রিসোর্স দিছি, এটা নিয়ে হয়তো আগামী ক্লাসে কথা বলবো, ঠিক আছে? আর এক্সট্রা কিছু ওয়ার্ক আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলে শেষ করবো। বলে কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, সেটা নিয়ে আলোচনা করবো। পলিগন শেপের ফটোশপের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা যখন জানি যে পারফেক্ট পলিগন ড্র করার জন্য আমাদেরকে, সরি এটাতে না, পারফেক্ট পলিগন ড্র করার জন্য আমরা শিফট ধরি। পলিগন ড্র করার জন্য শিফট ধরি, পলিগনে তো কর্নার হবে 6 স্লাইড, হ্যাঁ, তো শিফট ধরলে পারফেক্ট হয় না, দেখছেন? তো এই জন্য শিফট অল্টার ধরে, সরি শিফট ধরে এই জিনিসটা পারফেক্ট করবেন, বড় করার পারফেক্ট করবেন। এরপরে আপনি শেপ লেয়ারটা করছেন, তারপরে গিয়ে কন্ট্রোল টি শিফট ধরে জায়গা মতো বসা দেন। এটা যারা করতে পারবেন না, টান দিতে যে কাভাকাভি করবেন, তাদের জন্য হচ্ছে আপনি জাস্ট ক্লিক করবেন, ওকে দেন, আপনাকে দিবে একটা সাইজ দিবে, দেন আপনি কন্ট্রোল টি দিয়ে এই আপনার কাঙ্ক্ষিত সাইজ আপনি করে নেন। মনে থাকবে? আশা করি এই ধরনের শেপ ড্র করতে আর সমস্যা হবে না। আর কোনো কোয়েশ্চেন আছে? এই বর্ডারটা কিন্তু সবার শুরুতে যাওয়ার চেষ্টা করিয়েন না, এই বর্ডারটা দেবেন একদম সব শেষে, ডিজাইন শেষ করার পরে, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন আছে? এটা করেন, এটা করলে দেখবেন অনেক কিছু শিখতেছেন, কারণ এই টাইপের তো একটা ডিজাইন আপনারা করছেন,
ট্রাভেল রিলেটেড বললাম না? এবার বলেন, এই মাত্র কিন্তু করছি লাস্ট, আজকের ক্লাসের লাস্ট কাজ ছিল এই শেপটার উপরে কাজ করা, এবং এখানে খেয়াল করে দেখেন ওই একই কাজ 3-4টা শেপের মধ্যে একটা ইমেজ ইউজ করা হয়েছে। নেক্সট, চেষ্টা করেন। নেক্সট, স্যার ইয়াটা কি এই যে বাগামে এটা এরো নামে নেবেন একটা নেট থেকে, এরো লিখলে এরকম হাজারো এরো আপনার সামনে আসবে, অসংখ্য বানানো কি দরকার। এই যে এরো এরো শেপ বা এরো ডিজাইন অনেক আছে, এখান থেকে একটা এরো নামাই নেন, ঠিক আছে। আর যদি নিজে বানান সেটা ড্যাশ লাইন একটু আগে দেখাইছি না স্ট্রোকে, মনে নাই? এই যে এখান থেকে মাত্রটা বললাম। তারপরে যদি এটা করতে কষ্ট হয় এটা দরকার নেই, আমার দরকার হচ্ছে এটা সুন্দর টাইপোগ্রাফি। কোথায় এই স্ট্রোকটা, এখানে স্ট্রোকটা, এখানে একটা শেপ, স্ট্রোকে দিয়ে কালার করা যায় না, এটা যদি করতে চান করা যাবে, কিন্তু ওইভাবে আপাতত করা যায় না। একটা এক্সাম্পল দিয়ে দিই, কন্ট্রোল এন্টার, সরি কন্ট্রোল এন দেন এন্টার। প্রথম কোয়েশ্চন হচ্ছে যে স্ট্রোকে করা যাবে কিনা, ট্রাই করতেছি। শেপ লেয়ার, স্ট্রোকে 2 কালার, তাই তো দুইটাতে করবো। একটাতে হচ্ছে স্ট্রোকে এফএক্স থেকে স্ট্রোক, নর্মালি আমরা জানি স্ট্রোকে হচ্ছে এক কালার হয়, কোনোভাবেই অন্য কালার আমরা নিতে পারি না, এক কালারই ঘুরে ফিরে নিতে হয়। আর কেউ যদি 2 কালার আশা করেন সেক্ষেত্রে হবে কি গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের 2 কালারে কিন্তু কি থাকে, স্মুথনেস থাকে, স্মুথনেস থাকে না। ধরেন আপনি লাল নীল ইউজ করলেন, তো সেটার মধ্যে একটা স্মুথনেস থাকে, কিন্তু আপনি হচ্ছে একদম হার্ড, মানে একদম হার্ড থাকুক, তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন, এই যে দেখেন লাল নীল একটা কপি করে এখানে আনেন, লাল একটা কপি করে এখানে আনেন, বাস একটার সাথে একটা অ্যাডজাস্ট করে দেন, একদম হার্ড হয়ে যাবে তখন। বাস এখন একদম হার্ড, কোন এখানে দিয়ে দেন সেটা বলো। এটা গেল একটা। আরেকটা ওয়ে হচ্ছে কন্ট্রোল জে কন্ট্রোল টি, ছোট করলেন, ভিন্ন কালার দিয়ে বুঝতে সুবিধা হবে। এই যে পেছনে থাকা যে শেপটা তার উপরে আরো একটা শেপ নেন, সরি রেক্টাঙ্গুলার শেপ, সেটা অন্য কোনো কালার দিতে ইচ্ছা করলে সেটা নিলেন, কন্ট্রোলারটা জি, এটা একটা ওয়ে, ঠিক আছে। এটা আলাদা থাকলো, এটা ওইটার মধ্যে মাস্কিং হয়ে থাকলো, এই আর কি। আপনারা তো দেখলেন এরকম, কাস্টমার কিন্তু দুইটা একই রকম দেখবে, ঠিক আছে। নেক্সট, আছে কোনো কোয়েশ্চেন? মাত্র না করলাম আজকে এটা, জি জি স্যার। এটা কিভাবে করবেন, এই দেখেন প্রথম একটা রেক্টাঙ্গুলার শেপ নেবেন বা ওভাল শেপ নেন, যা ইচ্ছা নেন, কালার আসে না কেন, কন্ট্রোল টি, এই যে যেভাবে রাখবেন সেটাই ডিজাইন হবে, ওইটাই একটা কাজ করে ফেলাবো। নেক্সট, এইগুলো হচ্ছে বাইরের দেশগুলোতে বিভিন্ন সুপার শপের অফার আসে, ইয়ারলি আসে, যে ব্ল্যাক ফ্রাইডে, ওসব ফ্রাইডের অফার যদি কখনো কেউ শুনে, বিশেষ করে এই আমেরিকাতে, আপনি অবাক হবেন যদি ওখানে কেউ থাকেন আর কি, জানতে পারবেন আগের দিন থেকে না ওই মানে লাইন ধরে ফেলে মানুষ, মানে শাটার মনে করেন, আপনি ইউটিউবে ভিডিও আছে দেখতে পারবেন, শাটার এক হাত তুলছে, মানে একটা মানুষ যদি ঢোকার কোনো রকম সুযোগ এটাতে ঢুকে পড়ে, মানে এত অবাক করার আছে, যেটার প্রাইস ধরেন এতদিন শুনে আসছেন 100 টাকা 100 টাকা, একই দোকানে ওই অরিজিনাল প্রোডাক্টটাই শুধু আজকের দিনে 20 টাকা, তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে না। জি স্যার। ব্ল্যাক ফ্রাইডের জন্য সারা বছর ওয়েট করে, ব্ল্যাক ফ্রাইডে কিন্তু ইয়ারলি একবারই আসে, হ্যাঁ, অনেকে দেয় একবার, বড় বড় শোরুমগুলো একবারই দেয়, আর যাদের ওইরকম প্রোডাক্ট নেই তারা হয়তো সারা বছর দিলে দেখবেন যে কাস্টমার নেই, ঠিক আছে। নেক্সট, তো বিগ সেল এর জন্য অনেক সময় অফার আসে। এটা নিয়ে কোনো কোশ্চেন, আপনারা কোশ্চেন করলে শিখতে পারবেন। হ্যাঁ, এটা এটা আগামী ক্লাসে যে 3টা আমি আজকে দেখাইতেছি, এই 3টার পরে যদি কারো একটা করার সময় থাকে, মানে 4 নাম্বারটা বানাতে চান, এটার যে কোনো একটা করার চেষ্টা করেন, ঠিক আছে। এর মধ্যে উপরটাও একটু কঠিন লাগতে পারে, কিন্তু নিচেরটা তো সহজ, নিচেটা পারবেন না করতে। আর এখানে যে ফন্টটা ইনস্টল করা হয়েছে এটা হচ্ছে বুকম্যানের ফন্ট, মেবি বুকম্যান, আমি শিওর না, ট্রাই করতেছি। এটাও ডিফল্ট, কিন্তু আমি যেসব ফন্টের কথা বলি সব ডিফল্ট, মানে উইন্ডোজ যারা ব্যবহার করি, উইন্ডোজ 10 উইন্ডোজ 11 সবার পিসিতে আছে, BOOK, ও ম্যান, 1 মিনিট, হ্যাঁ, বুকম্যান ওল্ড স্টাইল ফন্ট, ঠিক আছে। এটার মধ্যে বোল্ড আছে, এই ফন্টটা, মানে এই ফন্টটা হচ্ছে মাথাগুলো একটু, এটা টাইমস রোমানের মতো দেখতে, কিন্তু টাইমস রোমান না, দেখে টাইমস রোমান না, TIM, এই দেখতে, কিন্তু ওরকম না। আরেকটা আছে আমরা যেটা এত ইউজ করতেছি, MYRID, ওটা হচ্ছে প্লেন। একটু আগে যেটা ইউজ করছে এটার নাম হচ্ছে এরিয়াল, ARI,
আপনারা একটা কাজ করতে পারেন, যখন আপনারা কাজ করতে বসেন, যদি আপনাদের বাসায় পিসি থাকে, তাহলে আপনি যে জায়গায় বসে থাকেন বা বসে কাজ করেন, পাশে একটা A4 সাইজে এরকম বিভিন্ন আপনার নামটাই মনে করে লিখলেন, আপনার নামটা লিখে ছোট করে ফন্টের নামটা লিখে রাখলেন, ফন্টের সাইজ ফন্টের নাম, ফন্টের সাইজ ফন্টের নাম, দুইটা লাগবে, কারণ কোন ফন্ট এবং কত সাইজে আপনি লিখে রাখেন, কাজ করার সময় দেখবেন যে কোনটা ভালো লাগতেছে, এটা ওকে, এটা ফাইন। আপনাকে আর ওই সার্চ দিয়ে আমার মতো খুঁজে বের করতে হবে না, কারণ আপনার চোখের সামনে ছিল, এটা আপনি একটা লিস্ট ঝুলে রাখছেন, ঠিক আছে? A4 সাইজের একটা প্রিন্ট করে নিয়েন, তাহলে তো হয়, বিরাট বড় লিস্ট করার দরকার নেই, ঠিক আছে? তাহলে আপনার চিনতে সুবিধা হয়। যেমন এটা বুকম্যান অল ফন্ট, এটা প্রতিদিন যখন দেখবেন আপনার ফন্টের নাম মুখস্থ হয়ে যাচ্ছে, এটা টাইমস রোমান ফন্ট, এটা নাম হচ্ছে দেখেন মাইরিল প্রো ফন্ট, এবং এটা এরিয়াল। এরিয়ালের মধ্যে এরিয়াল আর মাইরিল প্রো ফন্টের পার্থক্য হচ্ছে এরিয়াল ফন্টে একটু উইথ বেশি, একটু যদি আপনি বলতে পারেন উইথ বেশি, এগুলো আমার জন্য ব্যাপারই না, মডেলটি উইথ বেশি, কিন্তু আপনার এই উইথ বেশিটা চোখে লাগে যে আপনি এখানে একটা কাজ করছেন। আশা করি আপনারা চেষ্টা করবেন করার জন্য। ফন্টে ক্লিক করলে স্যার নাম আসতে দেখতাম কোথায় দেখছি। সেটা আপনার হচ্ছে অ্যাক্টিভ ফন্ট। ইমেজের মধ্যে যে ফন্ট যদি থাকে এবং ওই ফন্ট যদি আপনাকে খুঁজতে হয়, তাহলে ওই ইমেজের অংশটুকু কেটে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আপলোড দিতে হবে। যেমন ধরেন একটা ওয়েবসাইট আছে ফন্ট স্কোয়ার, SQ এটাই সম্ভবত, ফন্ট স্কোয়ারে গেলে আপনি ফন্টও নামাইতে পারবেন এবং খুব দারুণ ফন্ট এখানে নামানো যায়, এবং আপনি ওখানে ইমেজ দিয়ে ফন্ট খুঁজতে পারবেন। নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার, আইডেন্টিফায়ার, অ্যাকচুয়ালি ফাইন্ডার না, আইডেন্টিফায়ার। ফাইন্ডার আইডেন্টিফায়ার একই কথা, এটাতে আপনি জাস্ট ইমেজটা আপলোড করে দেন, তবে 90% সম্ভাবনা হচ্ছে যে ফন্টটা খুঁজে বের করে আপনার জন্য নিয়ে আসবে। 90% সম্ভাবনা হচ্ছে কি পেইড ফন্ট, ওটার দাম $32, ওটা $20, দেখলেই আপনার ভালো লাগবে, কিনতে ইচ্ছা করবে না। আপলোড করেন অথবা ইমেজটা নিয়ে এসে এখানে ড্রপ করেন, যেভাবে ফটোশপ ফাইল ড্রপ করেন এখানে ড্রপ করতে পারবেন, ওই দেখবেন সে একটু বাই করে দিচ্ছে, কাছাকাছি ফন্ট বাই করে দিবেই দিবে, কিন্তু সমস্যা একটাই, কি বললাম, পেড ফন্টগুলো নিয়ে আসে। তো পেড ফন্ট আনলে তো আমার লাভ, আমাদের দরকার তো কি। এবং এই লাস্ট যেটা দেখতেছে আজকের ক্লাসের শেষ কথা হবে যেটা নিয়ে, সেটা হচ্ছে এটা পোর্টফোলিও ওয়েব ব্যানার, যেটা আমাদের জন্য একটা দরকার। আজকে আমরা একটা ফেসবুক পেজ যদি আমরা খুলি, অ্যাকাউন্ট না কিন্তু ফেসবুকের একটা পেজ যদি খুলি বিজনেসের স্বার্থে, যে আপনার ব্যক্তি পরিচয়টা দেওয়ার জন্য মানুষ যখন আপনার প্রোফাইল ভিজিটে আসবে, তখন আপনি সম্পর্কে জানতে চাইবেন যে আপনি কে, ডিজাইনার, কী ধরনের সার্ভিস আপনি দেন, বা আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আপনার ওয়েবসাইট থাকলে সেটা, আপনার একটা ছবি, আপনার যেসব সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট আছে ওদের আইকন, আপনি যে ব্র্যান্ডটাকে ইউজ করে ব্র্যান্ডিংটা করতেছেন তার একটা লোগো, নিজস্ব একটা ব্যানার আপনার নিজের। তো এরকম পোর্টফোলিও ওয়েব ব্যানার আপনি বানাতে পারবেন। এটা খুবই সহজ, তেমন কোনো ডিজাইন হয় না, এবং এগুলো 100% সলিড শেপে হয়, মানে ওইরকম বাঁকা তেরা শেপে খুব কম, ঠিক আছে? অনেকগুলো দিছে, এখান থেকে জয় কটা পারেন করে নিয়ে আসবেন, এবং আগামী ক্লাসে ওই কাজগুলোর উপরে, আগামী ক্লাসে নতুন কাজ না, যে কাজগুলো আমরা করছি ওই কাজগুলোর উপরে রিডিজাইন হবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই।